প্রিয় দর্শক, শুভেচ্ছা নিন। সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি বাংলা ভিশনের স্বাস্থ্য ও চিকিৎসা বিষয়ক সরাসরি সম্প্রচারিত অনুষ্ঠান এএসপিসি ম্যানিপুলেশন থেরাপি সেন্টার নিবেদিত বাত ব্যথায় ম্যানিপুলেশন থেরাপি অনুষ্ঠানটি দেখবার জন্য আপনাদের সঙ্গে আছি আমি ডাক্তার ফায়াম আহমেদ রূপম। দর্শক, এমন কোনো বয়সের মানুষ পাওয়া যাবে না যে জীবনের কোনো না কোনো সময় ঘাড় ব্যথায় ভুগেন নেই। শিশু থেকে মধ্যবয়সী, বয়স্ক যে কেউ কিন্তু কোনো না কোনো পর্যায়ে ঘাড় ব্যথায় ভুগেন। কোনো কোনো রোগী কমপ্লেন করেন যে ঘাড় একেবারে ডানে বায়ে পিছনে সামনে একেবারে নাড়াতেই পারছেন না। কারো কারো এই ব্যথাটা কিন্তু শুধু ঘাড়েই থাকে না, কোনো কোনো সময় দেখা যায় পিঠের দিকে চলে যায়, হাতের দিকে চলে যায়। কারো আবার দেখা যায় যে ঘাড় এবং মাথা ব্যথা একই সঙ্গেই শুরু হলো। সামগ্রিকভাবে এই রোগগুলোর কারণগুলো কি, কাদের হচ্ছে, কিভাবে হচ্ছে, কি করা দরকার, কার কাছে চিকিৎসা নেবেন, এই সকল বিষয় নিয়ে আলোচনা করব আজকের অনুষ্ঠানে। ঘাড় এবং মাথা ব্যথার করণীয় বিষয় নিয়ে কথা বলার জন্য এবং আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার জন্য আজ আমাদের সেটে সরাসরি উপস্থিত হয়েছেন আমাদের দেশের একজন প্রখ্যাত ফিজিওথেরাপি কনসালটেন্ট। আসুন পরিচিত হয়ে নেই আজকের অতিথির সঙ্গে। উপস্থিত আছেন এএসপিসি ম্যানিপুলেশন থেরাপি সেন্টারের চেয়ারম্যান ও চিফ কনসালটেন্ট এবং ঢাকা কলেজ অফ ফিজিওথেরাপির সহকারী অধ্যাপক ডাক্তার এম শাহাদাত হোসেন। ডাক্তার শাহাদাত হোসেন, আমন্ত্রণ জানাচ্ছি অনুষ্ঠানে। ধন্যবাদ আপনাকে। দর্শক, অনুষ্ঠান চলাকালীন সময়ে টিভিস কলেজে ফোন নম্বরটি আসে, সেই নম্বরে আপনারা প্রশ্ন করতে পারেন আজকের বিষয় নিয়ে, অর্থাৎ ঘাড় এবং মাথা ব্যথার আপনাদের কোনো সমস্যা থাকলে সরাসরি প্রশ্ন করবেন। আজকের আমাদের অতিথি আপনাদের প্রশ্নের উত্তর দিবে। এছাড়াও বাংলা ভিশনের ফেসবুক পেজে কিন্তু এই অনুষ্ঠানটি সরাসরি প্রচারিত হচ্ছে। সেক্ষেত্রে আপনারা লগ ইন করবেন www.facebook.com/বাংলাভিশন লিখে। দর্শক, শুনুন আমাদের আলোচনাটি শুরু করে এবং সাথে সাথে আপনাদের প্রশ্নের অপেক্ষায় রইলাম। ডাক্তার শাহাদাত হোসেন, ঘাড় ব্যথা, আমরা জানি যে ঘাড় আমাদের মাথার ওজনও বহন করে এবং আমরা এটাও জানি যে ঘাড় একেবারে প্রায় 10 পাউন্ড থেকে 12 পাউন্ড ওজন স্বাভাবিকভাবে বহন করতে পারে। জানতে চাচ্ছি যে ঘাড় ব্যথার কারণগুলো কি, বিভিন্ন বয়স ভেদে যদি একটু বলেন। ঘাড় ব্যথার বড় কারণ হচ্ছে পজিশনাল ফল্ট। আচ্ছা। আমরা প্রতিদিনের কাজে নিজেকে যেভাবে ইনভলভ করি, ম্যাক্সিমামই সামনে ঝুঁকে করি। একটা গবেষণায় কিন্তু দেখাই গেছে যে নর্মাল মানুষের মাথার ওজন 10 থেকে 13 পাউন্ড, এবং এটা যদি 5 ডিগ্রি পর্যন্ত একটু সামনে ঝুঁকেন, এটা হয়ে যায় প্রায় 20 থেকে 25 পাউন্ড। আচ্ছা। এটা যদি 15 ডিগ্রি একটু ঝুঁকে যান, মানে আর একটু বেশি ঝুঁকে যান, তাহলে এটা প্রায় 50+ আপনার ওজন হয়ে যায়, এই মাথার ওজন উইথ দ্য গ্র্যাভিটেশন। কিসের উপরে? এটা সাধারণত মাথাটা একটা হাড়ের উপরে কিন্তু মাথাটা আসলে স্টেবল হয়ে আছে। ঘাড়ের হাড় যেটা বলি। C1-2 মাঝখানে কিন্তু স্টেবল হয়ে আছে, এবং আমরা যে সামনে ঝুঁকতেছি, এই ঝোঁকার ফলে ঘাড়ের মধ্যে যদি অতিরিক্ত চাপ পড়ে, যেটা কিনা মাংসপেশি, লিগামেন্ট, জয়েন্ট এবং হাড়ের মধ্যে অতিরিক্ত যদি চাপ পড়ে, তাহলে আপনার ঘাড় ব্যথা হতে পারে। আচ্ছা। নট অনলি দ্যাট, এটা যদি কোনো আর্টারিয়াল ইস্যু থাকে, আপনি জানেন যে হার্ট থেকে দুইটা ভাবে ব্লাড সাপ্লাই হয়, টু দ্য ব্রেন অ্যান্ড টু দ্য লেগ। অ্যান্ড যখন ব্রেনের দিকে যায়, সেই ঘাড় যদি ফল্ট হয় পজিশনাল, তাহলে কিন্তু আপনার যদি কোনো ব্লাডের সার্কুলেটরি সিস্টেম বা সার্কুলেশন কম হয়, তাহলে কিন্তু সেটা মাথার বিভিন্ন ধরনের প্রবলেম হতে পারে শুধু এই ফল্টের জন্য। এটা একটা। ঘাড় ব্যথার আরেকটা কারণ হচ্ছে ডিজেনারেশন, যেটা 40-এর পরে হাড় যখন ক্ষয় যায়, তখন হাড় বেড়ে যায়, ক্ষয় যায়, ইন্টারভার্টিবাল স্পেস কমে যায়, সেটা একটা কারণ। আর 3 নম্বর কারণ হচ্ছে যদি কেউ আঘাত পায়, এটাকে আমরা বলি হুইপ্লাশ ইনজুরি। যেমন আপনি গাড়িতে চড়তেছি, হঠাৎ করে ব্রেক করছে, স্পিড ব্রেকারে থামাতে পারছে না, হঠাৎ করে আমি সামনে ঝুঁকে আবার পিছনে চলে আসছি। এই ভারী মাথাটা যখন সামনে থেকে পিছনে যায়, তখন ঘাড় যদি আনস্টেবল থাকে, তাহলে কিন্তু ইনজুরি হতে পারে, ঘাড় ইনজুরি। লাস্টলি সেটা হলো যে এটাকে আমরা মেকানিক্যালির একটা অংশ বলবো, কিন্তু ডিস্ক প্রলাপস যেটা কিনা আমরা সবসময় রুগীরা ব্যস্ত যে পিএলআইডি বা কোমরের ডিস্ক প্রলাপস, কিন্তু ঘাড়েরও কিন্তু বড় সংখ্যায় ডিস্ক প্রলাপস রোগী আছে যাদের ব্যথা ঘাড়ের চাপ লেগে সোজা পায়ের দিকে চলে যায়, হাতের দিকে চলে যেতে পারে। আচ্ছা, একটু জানতে চাইবো, ঘাড় ব্যথার অনেকগুলো কারণ আমাদের জানালেন। অনেক রোগী কিন্তু আপনাদের কাছে নিশ্চয়ই আসে যে বলে যে আমি ঘাড়টা হঠাৎ করে যেন খুব জমে গেছে, একেবারে ডানে বায়ে নাড়াতে পারছি না, এবং সেই রোগীরা বলে যে আমি কোনো মাথাতেও ব্যথা করতেছে। তো এই ঘাড় ব্যথা এবং মাথা ব্যথার মধ্যে কি কোনো সম্পর্ক আছে? প্রশ্নটা আসলে যদি এভাবে উত্তর দেই, আপনার দুইটা প্রশ্ন হয়েছে। একটা হলো হঠাৎ ঘাড় নাড়াইতে পারে না, ইট ইজ কল মাসেল ক্র্যাম্পিং, আর সহজ বাংলা যেটাকে বলে রগে টান লাগা। আচ্ছা। যদি রগে টান লাগে, কেউ যদি ডাকে আপনাকে, আপনি শরীর সহ তাকাচ্ছেন এইভাবে,
তার মানে ইউ আর নট ক্যাপাবল টু রোটেট ইউর অর জাস্ট টার্ন ইউর নেক টু দ্য লেফট রাইট অর আপ অ্যান্ড ডাউন। সেক্ষেত্রে যেটা হয়, রাতে শুয়ে থাকলে শোয়াটা যদি খারাপ হয়, পানি যদি কম খান, তাহলে মাসেল ক্র্যাম্প করে, এটা একটা। আর ঘাড় ব্যথার কারণে বা মাথা ব্যথার যে রিলেশনশিপ, এটা আজকে থেকে প্রায় 100 বছরের উপর থেকেই কিন্তু এটা ডায়াগনোসিস করা হয়েছে। আচ্ছা। ইট ওয়াজ 1918 সালে কিন্তু এটা প্রথম ডায়াগনোসিস হয় যে ঘাড় থেকে মাথা ব্যথার একটা বড় রিলেশন আছে, দ্যাট ইজ কল সার্ভাইকোজেনিক হেডেক। আচ্ছা। ঘাড়ের কারণে। যদি বলেন কেন হয়, ব্যাপারটা খুব সিম্পল। সেটা হলো যে আমাদের ঘাড়ের মাঝখান দিয়ে যে ইস্যুগুলা বা কম্পোনেন্ট বা স্ট্রাকচারগুলা জড়িত, তার মধ্যে একটা হলো জয়েন্ট, আচ্ছা। C1, C2, C3। আচ্ছা। এই জয়েন্টের মধ্যে যদি কোনো প্রবলেম থাকে, আর্থ্রাইটিস প্রবলেম থাকে, লিগামেন্টাস প্রবলেম থাকে, আচ্ছা। বনি প্রবলেম থাকে, ডিস্কে প্রবলেম থাকে, তাহলে কিন্তু হেডেক হবে আপনার। আচ্ছা। কারো মাথায় হবে উপরের, যেখানে টুপি পরি আমরা, কারো সাইডে ঠিক এদিক থেকে এই সাইডে, কারো চোখের চতুর্দিকে। ইট ইজ রিলেটেড উইথ দ্য সার্ভাইকোজেনিক হেডেক। আচ্ছা। আর একটা ইস্যু হলো আর্টেরিয়াল ইস্যু। এটাকে আমরা বার্ডিও বেজিলিয়ারি আর্টারি ইনসাফিসিয়েন্সি বলি। আচ্ছা। আপনি যদি একদিকে তাকে একটু এদিকে থাকেন, তাহলে দেখবেন এই মাত্র 1 মিনিট যদি থাকতে পারেন, আপনার মাথাটা ঘুরে ফেলবে এরকম। তার মানে ওই অবস্থায় আপনার আর্টেরিয়াল কোনো একটা অংশ ব্লক হয়ে যাচ্ছে, যার ফলে সার্কুলেশন কম হচ্ছে। তার মানে বার্ডিও বেজিলি আর্টারি ইনসাফিসিয়েন্সি, ভিভিআই যেটাকে বলে। এটা কিন্তু একটা আবার রক্ত চলাচল সম্পর্কিত মাথা ব্যথা, দ্যাট ইজ অলসো নেক রিলেটেড, কারণ নেক দিয়ে কিন্তু আপনার আর্টারিটা পাস হচ্ছে। এই জন্য মানে ঘাড় ব্যথার সাথে মাথা ব্যথার রিলেশন আজকে থেকে 100 বছর আগেই ডায়াগনোসিস হয়েছে। খুব ইন্টারেস্টিং একটা কথা বললেন। আমরা তো মাথা ব্যথা হলেই ভাবি যে মাইগ্রেনের ব্যথা, সাইনাসের ব্যথা, টেনশনের ব্যথা, প্রেশারের কারণে ব্যথা, রাতে ঘুম হয় নাই ব্যথা, কিন্তু ঘাড়ের মাসেলের স্পাজম বা ঘাড়ের হাড়ের কারণেও মাথা ব্যথা হতে পারে। এই ধরনের রোগীরা আপনার কাছে আসলো, মাথা ব্যথা নিয়ে আসলো, আপনারা কিভাবে ডায়াগনোসিস করেন যে ব্যথাটা মাথাতেই আছে নাকি ঘাড়ের মধ্যে আছে? বেসিক্যালি এখানে কমন কিছু কোশ্চেন থাকে। তার মধ্যে একটা হলো, তাকে আমরা জিজ্ঞাই যে আপনি যখন আপনার যখন মাথা ব্যথা করে, তখনই সাথে ঘাড়ের নিচের অংশ অক্সিপুট অথবা ঘাড়ের কোনো অংশে ব্যথা করে কিনা, এটা কমন কোশ্চেন। আচ্ছা। অথবা ঘাড় আপনার ভারবার লাগে কিনা, ঘাড় ঘুরাইতে কষ্ট হয় কিনা, অথবা টান টান ভাব যেখানে একটু টান লাগতেছে, কেমন জাম ধরে আছে। তার মানে যখনই মাথা ব্যথা হবে, হয় নিউরোজেনিক, না হলে মাস্কুলোস্কেলেটাল, না হলে আর্টারিয়াল। যদি আর্টারিয়াল হয়, ইউ মাস্ট গো থ্রু উইথ দ্য ভাস্কুলার সার্জন। যদি নিউরোজেনিক হয়, ইউ মাস্ট গো ফর নিউরোলজিস্ট। ইফ ইট ইজ মেকানিক্যাল, মাস্কুলোস্কেলেটাল, বেটার আইডিয়া টু গেট থেরাপিউটিক ট্রিটমেন্ট, দ্যাট মিনস কারেকশন থেরাপি বা এক্সারসাইজ থেরাপি। আপনি কিন্তু খুব সহজভাবে কোশ্চেনটা করলেন, আনসারটাও সহজ। আমি একটু আগে বলেছি ভিভিআই যদি থাকে, তাহলে আমরা ভিভিআইটা টেস্ট করবো হলো মেকানিক্যালি স্ট্রেস করে। যদি আর্টারিয়াল সার্কুলেশন কম হয়, তাহলে ইজিলি আপনি ধরতে পারেন। কালার ডপলার করেও আপনি কিন্তু সেটা করতে পারেন, ডপলার স্টাডি যেটা। সিটি স্ক্যান এমআরআই করেও কিন্তু করতে পারেন যে আপনার ইজ ইট রিলেটেড উইথ দ্য নেক or related with the inner side of the brain, সেটা। আর মেকানিক্যাল হলে তো সে খুব সহজভাবে বলে দিল যে আমার বসার সাথে মাথা ব্যথার সম্পর্ক, দিনের সাথে মাথা ব্যথার সম্পর্ক, কাজের সাথে মাথা ব্যথার সম্পর্ক। যেদিন আমার লোড বেশি, ওইদিন মাথা ব্যথা বেশি। আমি যেদিন বেশি বসে থাকি, সেদিন বেশি। কেউ বলে সকালে ঘুম থেকে ওঠার পরে মাথা ব্যথা করে। এই যে মেকানিক্যাল ইস্যুগুলা, সেটার সাথে বিশাল একটা সম্পর্ক, দ্যাট ইজ কল মাস্কুলোস্কেলেটাল এবং নিউরোলজিক্যাল, কারণ C1 to 3 নার্ভ ইনসার্টেড টু দ্য ব্রেন। খুব সুন্দর বলেছেন। হ্যাঁ, আমরা এই পর্যায়ে আমাদের এক দর্শকের ফোন নিতে চাচ্ছি, এবং আপনার কোনো প্রশ্ন থাকলে আপনার দর্শক করবেন। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম, আপনার পরিচয়টি জানিয়ে আমাদের প্রশ্নটি করবেন। আমি বলছি পিরোজপুর থেকে, আমি বাসের ড্রাইভার। জি, বলুন। স্যার, আমার কোমরে ব্যথা বহুদিন তোমার, কিন্তু আমি ডাক্তার দেখাইছি কিন্তু কমতেছে না স্যার। আমি এমআরআই করাইছি, সে বলছে যে আমার জয়েন্টে সমস্যা আছে। আজকে আমি 3 মাস ওষুধ খাইতেছি, কোনো পরিবর্তন নাই স্যার। আচ্ছা, আপনার বয়স কত? আমার বয়স 45। প্রতিদিন 10 বছর তোমার ব্যথা। প্রতিদিন কতক্ষণ গাড়ি চালান? ধরুন স্যার 1 ঘন্টা। 1 ঘন্টা। আপনার কোনো ব্যথা কি পায়ে নামে? জি বারবার অবশ? হ্যাঁ স্যার।
আচ্ছা 45। হ্যাঁ, ওকে, আর কিছু লাগবে? ধন্যবাদ। দর্শক আমাদের সঙ্গে থাকুন, প্রশ্নটির উত্তরটি জেনে নিন। ব্যথা সাধারণত 3 ভাবে হয়। আমরা সাধারণত বলি এটা কি মেকানিক্যাল পেন, যে রুগী বলতেছে এক কাজে বাড়ে আর এক কাজে কমে, এটা করি ইনফ্ল্যামেটরি কোনো ইস্যু আছে এখানে, বা রেমেডিক ইস্যু আছে এখানে, কোনো ইনফ্ল্যামেশন আছে কিনা, বাতজনিত আছে কিনা। আর একটা হলো ট্রমাটিক হিস্ট্রি, এর বাইরে কিছু নাই। কিন্তু ওনার মেইনলি ড্রাইভিং করে, ড্রাইভের সাথে রিলেশন, উনি অনেক দিন যাবত ড্রাইভ করার পরে এটা মেকানিক্যাল পেন, মানে কোমরে অতিরিক্ত এবং ইমব্যালেন্স চাপের জন্য ডিস্কের জেলটা বেড়ে নার্ভে চাপ দিছে। আচ্ছা, ইট ইজ নট ইস্যু অফ অ্যাকুইট ইনফ্লামেশন বা রেমেডিক ইস্যু, কোনো বাতের ইস্যু না। যেটা ইনফ্লামেটরি ইস্যু থাকে, দ্যাট মিনস যারা ডিক্সোলাস আছে, দর্শকদের ব্যথাটা যেটা বলতে চাই, যাদের ব্যথার বয়স 0 থেকে 1 থেকে 3 সপ্তাহের মধ্যে, তাদের দে মাস্ট গো ফর অ্যাক্সেলারেট দ্য হিলিং প্রসিডিউর, মানে হিলিং করার জন্য তাকে রেস্টে যেতে হবে, ওষুধ খেতে হবে। কিন্তু দুঃখের ব্যাপার, উনি 10 বছর যাবত ব্যথায় ভুগতেছে, তাহলে রোগ নির্ণয় হয়েছে মেকানিক্যাল, তারপরে সে ওষুধ খাচ্ছে 3 মাস ধরে ওষুধ খাচ্ছে। এটা তো ওষুধ তো তার কোনো কাজে আসবে না এখন, কারণ তার হিলিং হওয়ার পরে প্রতিদিন যেটা হচ্ছে সেটা ক্রনিক ইনফ্লামেশন বলে। ওনার জন্য সিম্পল দরকার এক্সারসাইজ থেরাপি, আচ্ছা, যেটা কিনা ওনার ডিস্কটাকে, জেলটাকে আবার কারেকশন করে আবার আগের অবস্থায় ফিরে আসবে। আচ্ছা, উনি যেটা করতেছে, প্রতিদিন ব্যথার ওষুধ খাচ্ছে, গ্যাস্ট্রিক ওষুধ খাচ্ছে, ক্যালসিয়াম খাচ্ছে, ভিটামিন খাচ্ছে, প্রিগাভালিন খাচ্ছে, নার্ভের ওষুধ খাচ্ছে। এটা খেলে কি হচ্ছে, যেদিন খাচ্ছে ওই দিন ভালো, বন্ধ করলে আবার আসবে। তার মানে ইট ইজ রিলেটেড উইথ দ্য মেকানিক্যাল পেন। যদি সহজভাবে বলি, মেকানিক্যাল পেনের 2 থেকে 3টা চিহ্ন রোগীরা বুঝতে পারবে। ব্যথা তার কোমরেও থাকতে পারে, পায়েও যেতে পারে, কারো যায় কারো যায় না। এটা যদি নার্ভে চাপ লাগে তাহলে জিনজিন বারবার অবশ্য অবশ্য, কোনো কাজে ব্যথা বাড়বে, কোনো কাজে কমে যাবে। যেমন এক্সাম্পল, কিছুক্ষণ যদি দাঁড়ায় হাঁটে আর হাঁটতে পারে না, বসে পড়ে। কেউ বলে বসে থাকলে ব্যথা, একটু হাঁটলে কমে যায়। ম্যাক্সিমাম রোগী বলে শুয়ে থাকলে ভালো লাগে। আচ্ছা, তার মানে ইন্টারমিডিয়েট, এক কাজে বাড়বে এক কাজে কমবে। লাস্টলি কি করবে, সে যখন ওষুধ খাবে, ব্যথা কমবে, বন্ধ করলে আবার আসবে। এই চিহ্নগুলো থাকলে এই রুগীদের কখনোই ব্যথার ওষুধ বা নর্মাল ওষুধে হবে না। তাহলে কি নর্মাল ওষুধ দেবেন না, ওষুধেই হবে না, তার যেতে হবে মেকানিক্যাল কারেকশন। এটাকে আমরা বলি SDM, স্ট্রাকচারাল ডায়াগনোসিস অর ম্যানেজমেন্ট, যেটাকে আমরা বলি ম্যানুয়াল থেরাপি বেসড অর ম্যানিপুলেশন করে তার স্ট্রাকচারাল যে ডিফরমেশন আছে, জানি না ওই ভাষাটা উনি বুঝবেন কিনা, মানে ওই ডিস্কের যে জেলটা সহজভাবে বলি, ওটা কারেকশন করলে রোগীটা ভালো আছে। অর্থাৎ যে কারেকশন থেরাপিগুলো আপনারা দিয়ে থাকেন আর কি। একদম তাই। ওনার ওষুধকে বরঞ্চ বাংলাদেশের গবেষণায় দেখা গেছে, নেপ্রোলজিদের স্টেটমেন্ট অনুসারে, মানে ভার্বাল স্টেটমেন্ট, সেটা হলো যে 40% কিন্তু আপনার রোগীর কিডনি ড্যামেজ হচ্ছে যে শুধু ব্যথার ওষুধ খেয়ে। আমরা আরেক দর্শকের ফোন নিতে চাচ্ছি এখন। দর্শক আসসালামু আলাইকুম, আপনার পরিচয়টি বলে আমাদের প্রশ্নটি করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি আরিফুল্লাহ টুটুল, ময়মনসিংহ থেকে বলছিলাম। হ্যাঁ, যে বলুন। আমার বয়স হচ্ছে 38, আমার ওজন 80 কেজি। তো আমার প্রবলেম হচ্ছে যে দেখা যায় স্যার, আমার রোদে গেলে বেশিরভাগ সময় মাথা ব্যথা করে, আর হচ্ছে একটা নির্দিষ্ট সময় ধরে 2-3 মাস পর পর, যেমন সন্ধ্যা হলেই আমার মাথা ব্যথা শুরু হয়, 3-4 ঘন্টা থাকে, আবার ঘুমানোর সময় ঠিক হয়ে যায়। এরকম প্রায় দেখা যায় সপ্তাহ 10 দিন পর্যন্ত একটানা এমন থাকে, কিছুদিন পর পর। এটা হচ্ছে একটা বিষয়। আর স্যার হচ্ছে যে আমরা যে সবাই তো সাধারণভাবে যেটা জানি যে ঘাড় রগে ব্যথা করলে, ঘাড় ব্যথা করলে যে ওই প্রেসার কম বেশি হয়ে গেছে, ওইটার একটা প্রবণতা আছে। এটা কতটুকু? আর হচ্ছে স্যার, সেলুনে গেলে যে আমরা অনেক সময় ঘাড় ফুটিয়ে দেয়, এটা কতটুকু যুক্তিসঙ্গত? আর স্যার আরেকটা বিষয় হচ্ছে যে অনেক সময় দেখা যায় গ্রামীণ ভাষায় বলে যে ঘাড়ে টাস দিছে, মানে অনেক সময় যে ঘাড় নাড়ানো যায় না ঘুমানোর পরে। এটা আসলে পরবর্তী করণীয় কি থাকে স্যার? আচ্ছা, এগুলো জানাবেন। অনেক সুন্দর প্রশ্ন করেছেন ভাই, আপনি আমাদের সঙ্গে থাকুন, অবশ্যই আমরা জানাবো। ডাক্তার সাধারণ 3টা প্রশ্ন বেসিক্যালি। প্রথম প্রশ্ন আজকে আমাদের রিলেটেড, আমাদের প্রোগ্রাম রিলেটেড, সেটা হলো এটাও কনফার্ম তার 38 বছর বয়স, কেবল ডিজেনারেশন শুরু হয়েছে। আচ্ছা, তার মানে তার মাংসপেশি বা পিছনের যে স্ট্রাকচারগুলো ডে বাই ডে গেটিং স্টিফনেস, এবং উনি একটা ক্লু কিন্তু দিয়েই দিছে যে এন্ড অফ দ্য ডেতে মানে শি ফিলস মানে সাম হেডেক। তার মানে উনি যখন সারাদিন কাজ করে, নিশ্চয়ই উনি ওনার পজিশনটা ভাইয়া মনে হয় মেনটেন করে না, সামনে ঝুঁকে আমরা গাড় দিয়ে লেখে। আপনি আশ্চর্য হবেন, আমাদের সবাই না হাত দিয়ে লেখে না, ঘাড় দিয়ে লেখে। আমি এটা বলি, আপনি হয়তো হাসবেন, ইট ইজ ট্রু দ্যাট ঘাড় দিয়ে লেখা মানে হচ্ছে সামনে ঝুঁকে। মহান আল্লাহ পাকের একটা শুকরিয়া আদায় করেন, আমাদের এত বড় হাতটা না দিয়ে, হাত যদি ছোট দিত তাহলে কি আমরা টেবিলে টাচ করতে পারতাম? তাহলে তো উঁচু করে লিখতে হইতো। হাত দেওয়া মানে কি, আপনি হাতটাকে ব্যান্ড করে টেবিলে রাখবেন, অর্ধেক
আর চোখ দিয়ে দেখবেন, লেখা শুরু করবেন। আমরা ঘাড় দিয়ে যখন লিখতে যাই, এই যে একটু আগে বললাম ঘাড়ের ওজনটা তখন বেড়ে যায় বেশি, আমাদের মাথার ওজনটা। ওনার ঘাড়ের স্ট্রেচিং এক্সারসাইজ করতে হবে। স্ট্রেচিং, আচ্ছা। স্ট্রেচিং করলে হবে। আমি খুব সিম্পল সবার জ্ঞাতার্থেই দেখে এখন একটু দেখাই দেই। আমরা যদি সোজা হয়ে বসি, বসার পরে কানে পানি গেলে যেরকম পজিশন করি, ঠিক চিন ট্রাক করে এরকম কানে পানি, আচ্ছা। তারপরে এখানে ধরে শুধু অপোজিট চেস্ট বরাবর যদি ধরে রাখেন, তাহলে টোটাল অপোজিট সাইডের যে মাসলগুলা সেটা স্ট্রেচ পড়বে। 20 সেকেন্ড হোল্ড করতে হবে। আচ্ছা দর্শক হয়তো শেয়ার করে রাখেন, পরে আপনি দেখতে পারবেন। এইটা দুই দিকেই করলে সুবিধা। আর 2 বেলা ময়েস্ট হিট কম্প্রেশন, মানে গরম পানিতে একটু তার টাওয়েল ভিজিয়ে হয়তো একটু সেক দিলেই আশা করি 20 মিনিট করলে সরে যাবে। আচ্ছা। ওনার দ্বিতীয় প্রশ্ন সেলুন। সেলুনের ব্যাপারটা যেটা হয়, ভালো লাগে, এটা ভালো লাগা বলতে ফুটে যায় আসলে। ফুটা হলো বাবলগুলো আউট হয়ে যায় জয়েন্ট থেকে। এটা কিন্তু ধরে নেন যে ব্যথা কমাবে এরকম না। বেটার ফিল করলে সাইকোজেনিক বা ধরে নেন ওয়ান কাইন্ড অফ, এটাকে আমরা বলি সিউডো একটা ফিলিংস বলে এটাকে। তো এইটা একেবারেই যুক্তিসঙ্গত না, বিকজ এরকম অনেক স্টাডি দেখা গেছে এই সেলুনে ফুটাইতে যায় দ্য সেলুন বারবার জানে না যে হোয়াট ইজ দ্য এক্স্যাক্টলি পজিশন কি। সে এমনভাবে চাপটা দিচ্ছে, আমরা কিন্তু ম্যানিপুলেশন করি ওইভাবে, কিন্তু উই নো দ্য এক্স্যাক্টলি দ্য পজিশন, অ্যানাটমিক্যাল পজিশন, কিন্তু ওই নাপিত কিন্তু জানে না যে পজিশনটা কি। যদি বাই চান্স একেবারে মাইক্রো বা মিলি যেটাই বলেন, একটু যদি আর্টারি বা নার্ভ যদি কম্প্রেশন থাকা অবস্থায় বা টাচ অবস্থায় যদি সেই রকম হঠাৎ করে ফুটিয়ে দেয়, তখন 2টা সম্ভাবনা আছে। একটা হলো 3টা: আর্টারিয়াল ড্যামেজ, নিউরাল ড্যামেজ এবং তার মাসেল পুলিং। অনেক ক্ষেত্রে এই ফুটানোর পরে আর সে ঘাড় নাড়াইতে পারে না। এইটা একটা বড় ইস্যু। এবং এই ক্ষেত্রে কিন্তু অনেক ক্ষেত্রে দেখা যায়, দুঃখজনক হলেও, এই 2 হাড়ের মাঝখানের নার্ভ কেটে গিয়ে বা ছিঁড়ে গিয়ে কিন্তু মৃত্যুবরণ হয়। ব্লাড এবং সবচেয়ে বড় কথা হলো আপনি যেটা বললেন, এটাকে আমরা বলি ঘাড়ের সমস্যার কারণে প্যারালাইসিস হওয়া। এই টার্মটা হলো, যা কারো যদি ঘাড়ে আপনার ডিস্কের প্রবলেম থাকে, যেটাকে সার্ভাইগোজেনিক ডিক্সাল প্রবলেম বলে, এটা যদি স্পাইনাল কর্ডটাকে চাপ দেয়, তাহলে তার 4 হাত পা প্যারালাইজ হতে পারে। এটাকে বলা হয় সার্ভাইকাল মায়োলোপ্যাথি। ইট ইজ কমপ্লিটলি নিড ফর সার্জারি শুধু চলে যায় তখন। ঘাড় ব্যথা রোগীদের একেবারে কমন একটা মেসেজ হলো, কোমর ব্যথা যতটা অবহেলা করবেন তার চেয়ে মানে একদম অর্ধেক না, কোনো অবহেলাই চলবে না। আচ্ছা, যতটা সিরিয়াস কোমর ব্যথা তার চেয়ে ডাবল সিরিয়াস হবেন ঘাড় ব্যথার ক্ষেত্রে। আমরা আরেক দর্শকের ফোন নিতে চাচ্ছি। দর্শক আসসালামু আলাইকুম, আপনার পরিচয়টা জানিয়ে প্রশ্নটি করুন। হ্যালো, শুনতে পাচ্ছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমার দেশের জামালপুর থেকে বলছি আমি। জি। আমার নাম হলো বাচ্চু। জি। আমার ঘাট থেকে ঢাকনা পর্যন্ত প্রচন্ড ব্যথা থাকে। ব্যথার কারণে আমি ঘুরে খেলে একটু কমে, আর সারাক্ষণে ব্যথা, একশন নাই ঘাটে কুনি পর্যন্ত, ঢাকনা কুনি পর্যন্ত। আচ্ছা, আপনার বয়স কত? দর্শক আছেন? হ্যাঁ হ্যাঁ, বয়সটা জানাবেন। আমার বয়স 46 বছর। আপনি কি কাপড় খুলতে পড়তে অসুবিধা হয়, গেঞ্জি বা অসুবিধা হয়? না, কাপড় গেঞ্জি খুলতে কোনো অসুবিধা নেই। ধন্যবাদ। আপনার ঘাড়ের সমস্যা, ওকে আমরা ধন্যবাদ। দর্শক আমাদের সঙ্গে থাকুন এবং উত্তরটা জেনে নিন। এটাকে আমরা কিন্তু কয়েকটা কথায় আপনার প্রোগ্রামের শুরুতেই বলছিলাম যে ঘাড়ের কারণে কোন কোন জায়গায় ব্যথা হতে পারে। এটা তার একটা ইম্পর্টেন্ট কোশ্চেন। ওনার C5 and 6 এ প্রবলেম, মানে এবং নিচের অংশ C4-5 4-5 মেইনলি আমরা ধরবো। এটা আসলে রুট লেভেল যদি কাউন্ট করি 4-5 রুট লেভেল। সাধারণত ব্যথা এখান থেকে হাতের আপনার পর্যন্ত যাবে, কি বলে এটাকে, এলবো পর্যন্ত, যেটাকে আর্মনি ডাপনা বলছে গ্রামের ভাষায়। আমাদের টাঙ্গাইলের ভাষায় ডাপনাই বলে, মানে আমরা যেটা আর্ম বলি। তো ঘাড়ের কারণে মেইনলি ওনার রুট কম্প্রেশন আছে। দ্যাট মিনস এটা আপনি এক্সপ্লেইন করতে পারেন, এটা হলো ঘাড়ের একটা ডিস্কে প্রবলেম তার, মানে ঘাড় থেকে জেলটা বের হয়ে নার্ভের উপরে চাপ দেওয়াতে ব্যথা হাতে যায়। এই ব্যথার ওনার 24 ঘন্টা একরকম থাকে না। যদি উনি ওষুধ খেতে চায়, সাধারণত আমরা নেপ্রোক্সেন, যেটা ওটিসি ড্রাগ, বা মাসিরিলাক্সেন বা ভিটামিন B1 B6 B12 এগুলো সে খেতে পারে। কিন্তু যদি আলটিমেটলি ব্যথাটা তার কম্প্রেসড হয়েই থাকে আলটিমেটলি, তাহলে একটা এক্সরে করা যেতে পারে, এমআরআই করা যেতে পারে। দেখে তারপরে আমার মনে হয় উনি লোকাল যদি একজন অর্থোপেডিক সার্জন দেখান বা অর্থোপেডিক স্পেশালিস্ট বা নিউরোলজিস্ট, দ্যাটস ওয়েল এন্ড গুড। তবে যেহেতু বেশ কিছুদিন ভুগতেছে, ওনার আসলে মেডিকেশনে কাজ হবে না। এই জন্য সবচেয়ে ভালো হচ্ছে একজন ফিজিওথেরাপির ডাক্তার দেখাইয়া তাকে কারেকশন করলে সবচেয়ে ভালো। কারণ এই সমস্ত ব্যথাগুলা
এগুলা অবহেলা করতে করতে কিন্তু প্রথমে ওনার ঘাড়ে ছিল, তারপরে হাতে গেছে, এরপরে আপনার আঙ্গুল পর্যন্ত সরে যায়, আঙ্গুলের ফাংশনগুলো নষ্ট হয়ে যায়, আচ্ছা। তখন কিন্তু সার্জারি লাগে। প্রতিদিনের এই জন্যই কাজকর্মে আমার মনে নিশ্চয়ই হয় অসুবিধা হবে। তার সিরিয়াসলি অবশ্যই একজন ম্যানুয়াল ফিজিওথেরাপি স্পেশালিস্টে দেখাইলে এটা খুব 10-12 দিনই ভালো হয়ে যাবে। দেখুন আমরা যে প্রশ্নগুলো পেলাম সবই কিন্তু 30 থেকে 45 বছরের এবং তারাই কিন্তু জীবনে সবচেয়ে প্রোডাক্টিভ টাইমেই এই ধরনের সমস্যায় প্রায় ডেইলি আক্রান্ত হচ্ছে। তো তারা যখন চিকিৎসা নিতে আসবেন আপনাদের কাছে, তখন তারা এই ধরনের রোগীদের কতদিন ধরে আপনারা চিকিৎসা দেন এবং এই চিকিৎসা দেওয়ার পরে তারা কতদিন ভালো থাকেন, কিভাবে ফলো আপে আসতে বলেন? আপনি আশ্চর্য হলেও সত্য, বাংলাদেশের মানুষ আমরা দেড় যুগ, আমাদের প্রায় 18 বছরের বেশি এক্সপেরিয়েন্স, যখন প্রথম শুরু করছি তখন তারা আসলে মনে করতো যে ব্যথার ওষুধ ছাড়া আবার কিসের চিকিৎসা। আর এখন এই দেড় যুগে আমরা বিভিন্ন প্রোগ্রাম, ফেসবুক, ইউটিউব, মানুষের অ্যাওয়ারনেস কিন্তু এবং নলেজ যথেষ্ট বেড়েছে। অ্যাওয়ারনেস বাড়াতে তারা এটা বলে যে না, ব্যথার হয়তো সমাধান হচ্ছে না, তখন তারা এই দিকেই ভিড়তেছে, যেটা কিনা ন্যাচারাল ট্রিটমেন্ট বা রিয়েল ট্রিটমেন্ট যেটাকে বলে। অ্যাসেসমেন্ট যদি করা হয় সঠিকভাবে, একজন গাঁট ব্যথা রোগী আমার তো মনে হয় না 1 সপ্তাহের বেশি তাদের ভালো হওয়ার, মানে ইজিলি তারা ভালো হয়ে যায়। আচ্ছা, মানে মাত্র 1 সপ্তাহ। এই ধরনের ম্যানুয়াল থেরাপি বা এক্সারসাইজ 1 সপ্তাহ যথেষ্ট আমি মনে করি। আচ্ছা, এবং ব্যায়ামগুলো তো তারা নিশ্চয়ই বাসায়ও করতে হবে, যেগুলো দুইটা আপনারা জিনিস, করেন। একটা হলো অ্যাসেসমেন্ট করে যদি উনি রিয়াল রোগী হয়, আমরা বলে রিয়াল বলতে কি বোঝায়, রিয়াল বলতে তার রোগ নির্ণয়, আসলেই তার প্রবলেমটা হয়েছে, তখন 7 দিন আমরা বলি যে তুমি একজন এক্সপার্টের হেল্প নাও। একজন ফিজিওথেরাপি স্পেশালিস্ট বা জুনিয়র ফিজিওথেরাপির ডাক্তার যারা আছে তারা যদি চিকিৎসা দেয় 7 দিন হয়তো এসে নিতে পারে, কিন্তু প্রোফাইলেক্সিস চিন্তা করলে, আলটিমেটলি প্রিভেন্টিভ মেথড চিন্তা করলে রোগীরা বাসায় বসে করবে, এটাই স্বাভাবিক। কিন্তু তাকে জানতে তো হবে, এজন্য একটা অ্যাসেসমেন্ট আগে দরকার হয় যে কোন লেভেল থেকে তার এটা জরুরি দরকার। আচ্ছা, এই সমস্ত রোগীদের কি হাসপাতালে ভর্তির প্রয়োজন হয় বা আপনারা হাসপাতালে ভর্তি রাখেন? এটা আমরা ভর্তি তাদেরকে, তাদের এক্সট্রিম অবস্থা, হ্যাঁ। জার্নি করতে পারতেছে না, জার্নি করলে ব্যথা বাড়ে, তারপরে ধরে নেন যে সে যে পরিবেশে কাজ করে সেই পরিবেশে এডিবিএল তার জবটা করলে ব্যথা করে, তখন আমরা আরেকটা হলো বাসা দূরে থাকে, ওই সমস্ত রোগীদের আমরা ভর্তি থাকতে বলি যে তোমরা জার্নি করলে ব্যথা যদি বেড়ে যায় তাহলে ভর্তি থেকে রেস্টে থাকো, তখন আমরা একদিনে 2-3 বার যদি কারেকশন থেরাপি দেয় অনেকটাই ভালো হয়ে যাবে। আচ্ছা, আর এই ধরনের রোগীরা কিন্তু অনেক সময় একটু জানতে চান ঘরে বসে তারা চিকিৎসাটা কি নিবে, হোম রেমিডিটাও জান, বেল পড়া, ছ্যাঁক দেয়া বা অন্য কিছু টুলি কি যদি জানাবেন? বলি, আসলে ঘাড় ব্যথা রোগীদের কোনো এক্সারসাইজই পরামর্শ ছাড়া করা উচিত নয়। অলরেডি আমরা হোল প্রোগ্রামে যেটা ডিসকাস করলাম, ইট ইজ ভেরি সেনসিটিভ জোন। যেমন কারেন্টের আপনার ওই যে পিলারে লেখা থাকে ডেঞ্জার জোন, হ্যাঁ, 11,000 ভোল্ট। আমি মনে করি ঘাড়ের সমস্যাটা ওইরকম 11,000 ভোল্টের মতো। আচ্ছা। এখানে হিউজ পরিমাণে আর্টারি পাসেস হয়েছে, অনেক এখানে রক্ত নার্ভের নামে। পাস হয়েছে, মাথার সাথে কানেকশন হোল বডি। সো ডোন্ট টেক ইট, মানে একেবারে সিম্পল ওয়েতে নেওয়ার কোনো মানে নাই। অবশ্যই বাংলাদেশে কিন্তু এখন প্রতি জায়গাতে হসপিটাল, থানা হেলথ কমপ্লেক্স, জেলা সদর হসপিটাল, টার্সারি লেভেলে মেডিকেল হসপিটাল, কলেজ হসপিটাল, সেক্ষেত্রে মানুষ চাইলেই কিন্তু যেতে পারে। কিন্তু একটা জিনিস মানুষ কখনোই সিরিয়াসলি নেন, আমরা যা অভিজ্ঞতা বলে, এই ব্যথা হয়েছে তো দেখি না, 7 দিন 10 দিন দেখি, তারপরে ফার্মেসি যায়, 2টা ওষুধ কিনে খায়, এরকম করতে করতে 2-3-6 মাস হয়ে যায়, এরপরে রোগটা বেশি হয়ে যায়, যার ফলে ডক্টরদের সারানো খুব কষ্ট হয়ে যায় বা রোগীরাও সাফার করে। এই জন্য আমার মনে হয় কতটা সিরিয়াস হওয়া উচিত, পার্শ্ববর্তী যে ক্লিনিক হাসপাতাল থাকে যে দেখান না একটু, তাইলে কিন্তু অনেকটা রোগীরা ভালো হয়ে যায়। আচ্ছা, একটি জিনিস জানতে চাইবো যে ঘাড় ব্যথার রোগীরা কিন্তু অনেক সময় পিঠের উপরের অংশে তাদের ব্যথার কথা বলেন, কিংবা হাতের দিকে বা শোল্ডার ব্যথার কথা বলেন, এটা কি ধরনের ব্যথা? মাথা যদি ওজন হয় 10 থেকে 13 পাউন্ড আপনার ঘাড়ের উপরে থাকে, তাহলে ঘাড় নিশ্চয়ই পুরো ওজনটা সহই কিন্তু আপনার পিঠে পড়তেছে। আর পিঠ, ঘাড় আর মাথার ওজন পুরোটাই কিন্তু কোমরে পড়তেছে, তাহলে বডি ওয়েট যদি চিন্তা করেন 50% বডি ওয়েট তো আপনার পিঠে পড়বেই। তার মানে এই ওয়েট যদি অ্যাবনরমাল ওয়েতে আমরা ইউজ করি, দেখা গেছে প্রায় ঘাড় ব্যথার সাথে যদি সঠিক সময় চিকিৎসা না হয়, প্রায় 60% রোগী আপনার পিঠ ব্যথা আছে তাদের। আচ্ছা, এবং পিঠ ব্যথার একটা ডায়লগ আছে, হয় কম সারে দেরিতে। আচ্ছা, কারণ পিঠ হচ্ছে আমাদের স্পাইনাল সবচেয়ে স্টেবল এরিয়া, কারণ যেখানে চেস্ট থাকে, লাং থাকে, হার্ট থাকে, এজন্য এরিয়াটা আল্লাহ পাক আমাদেরকে এতটাই স্ট্রংলি করে দিছে যাতে মুভমেন্ট কম হয়। যে এরিয়ায় মুভমেন্ট কম হবে সেই এরিয়া কিন্তু সারতে আবার মানে রোগ কম হবে, সমস্যা কম হবে, কিন্তু যদি হয়ে যায় সারতে দেরি হয়। এজন্য আমরা যেটা মনে করি, ঘাড় ব্যথাটা হইলে তার সঠিক সময়ে চিকিৎসাটা নিতে হবে যাতে পিঠে ব্যথা না হয়। এবং দেয়ার ইজ মানে ক্লোজ রিলেশন উইথ দ্য নেক পেন অ্যান্ড ডরসাল পেন। এই রোগীরা শুবে কিভাবে বা চেয়ারে বসবে কিভাবে? আমি তো মনে করি ধর্ম ইজ এ বেস্ট ওয়ে
আচ্ছা। মানে ইসলাম ধর্ম এমন একটা ধর্ম যেখানে বলেই দিছে তুমি কিভাবে শুবা। ডান কাতে সে শুবে কোলবালির যেভাবে ইউজ করে, তো সেখানে কোলবালি ইউজই করতে পারে। আর না হলে তো হাত পিছনে দিয়ে যে আমরা হাঁটু ভাঁজ করে, হাঁটু ভাঁজ করার উদ্দেশ্য কি দেখেন, মানে ইসলাম কতটা স্ট্যান্ডার্ড করছে যে আমি যখন হাঁটু ভাঁজ করতেছি তখন আমার মেরুদণ্ডে চাপটা কম পড়তেছে, যখন পা সোজা করে দিচ্ছি মেরুদণ্ডে একটা স্ট্রেস পড়তেছে। এই জন্য একটু রিল্যাক্স দ্য স্পাইন, সো ইউ মাস্ট কন্টিনিউ দ্য নি বেন্ডিং আপনার লাইন পজিশন, তার মানে কাত হয়ে সরা বুদ্ধিমানের কাজ। আচ্ছা, আমরা অনেক রোগী যেহেতু এই ধরনের সমস্যায় ভুগছে, প্রতিনিয়ত এই রোগীদের চিকিৎসা আপনারা দিয়ে যাচ্ছেন, কিন্তু রোগীদের আমাদের মতো দেশে যেন রোগীরা এই সমস্যায় আক্রান্ত না হয় সেটাই আমাদের অনুষ্ঠানের মূল লক্ষ্য। ঘাড় ব্যথা কিংবা মাথা ব্যথা যেন না হয়, সামগ্রিকভাবে আপনার পরামর্শ কি থাকবে? এটা 4টা থেকে 5টা সুন্দর আমার মনে হয় নিয়ম মানলেই ভালো। তো আপনি তার আগে একটু বলে নেই যে আমরা আসলে ব্যথা হওয়ার মূল কারণ হচ্ছে এখন বর্তমানে যেটা মোবাইল, এটা জাদুর বাক্স বলি আমি। তো আমার মনে হয় প্রথমে মোবাইল টিপা বন্ধ করেন। ছোট ছোট বাচ্চারাও ঘাড় ব্যথা বলতেছে, এগুলো আমাদের জন্য একটা আপনি আশীর্বাদ হলেও এটা একটা বড় একটা এটাকে পারিশ্রমিক। টেক্স এন্ড নেক সিনড্রোম বলে। একদম তাই। তো সেক্ষেত্রে আগে আমাদের ল্যাপটপ, কম্পিউটার বা মোবাইল সতর্কতা, অপারেটিং দিয়ে সতর্কতা অবলম্বন করতে হবে। আর আমাদের শরীরে পানির নেসিটি প্রায় গবেষণার রেজাল্ট যদি বলি 3.5 থেকে 4 লিটার এই প্রতিদিন। পানি খাওয়া মেপে খেতে হবে। অনেকে বলে অনেক পানি খাই, কয় গ্লাস খান, কয় 3 গ্লাস খাই, তো এটা তো অনেক না। এই জন্য আপনার কাছে অনেক না হইলেও এটা অনেক না, আসলে অনেক হচ্ছে 3 থেকে 3.5 লিটার বা 4 লিটার মেপে খেতে হবে। 3 নম্বর পরামর্শ হচ্ছে 1 ঘন্টার উপরে আপনার কাজ করা যাবে না। 1 ঘন্টা টানা। কাজ করার পরে তারপরে আপনি উঠে দাঁড়ান, হাঁটেন, একটু হেঁটে আবার বসে পড়েন, আচ্ছা। আবার 1 ঘন্টা কাজ করেন। তো মহাব্যস্ত আমরা, কেমনে বিরতি দিবে? তার 4 নাম্বার পরামর্শ হচ্ছে নেকের কিছু স্ট্রেচিং এক্সারসাইজ আছে। আচ্ছা। যদি কেউ না পারে তাহলে উপর দিকে তাকানো, সাইডে তাকানো, বামে তাকানো, ডানে তাকানো, অন্তত স্ট্রেসটা কমে যাবে। আচ্ছা। সর্বোপরি যেটা আমি বলি যে যদি আপনার টেক কেয়ার অফ এর নেক, যে নিজেই করুন নিজের ঘাড় ব্যথার চিকিৎসা, সেটা যদি হয় আপনার পজিশনটা মেনটেন করা জরুরি। এটাকে আমরা বলি একটা লাম্বার রোল ইউজ করা কোমরের ভিতরে টু মেনটেন দ্য ইরেক্ট পোশ্চার। অনেক অনেক সুন্দর বলেছেন। আশা করি আমাদের দর্শকরা অনেক উপকৃত হয়েছে। আপনারও সুস্বাস্থ্য কামনা করছি। ধন্যবাদ। প্রিয় দর্শক, এই ছিল আমাদের আজকের মতো আয়োজন। অনুষ্ঠানটি যারা দেখলেন, প্রতিনিয়ত দেখেন, যারা প্রশ্ন করেন, তাদের অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। এবং আগামী শনিবার ঠিক একই সময় আমরা উপস্থিত হব হাঁটুতে আঘাতজনিত ব্যথা নিয়ে, স্পোর্টস ইনজুরি। আশা করি তার আগ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। শুভেচ্ছা।